হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকের এই এডিটোরিয়াল এক্সপ্লেনেড ভিডিওতে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে যাচ্ছি। টপিকের টাইটেল কি? আরবান ইলেক্টোরাল ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট অ্যান্ড দি চ্যালেঞ্জেস টু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তো এই টপিকের রিলেটেড কি, কি ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে আমরা সেগুলোও দেখব, আর কোথায় হেল্প করবে সেগুলোও দেখব, আর সেই কনসেপ্টগুলোকে আমরা কি করে আমাদের অ্যান্সার রাইটিং এ ইউজ করব সেটাও দেখব। এইসব দেখার আগে যেরকম আমরা এভরিডে দেখি যে এটা পড়তে হতো কেন? কেন কি এটা হিন্দু নিউজ পেপারে এসেছিল? আসলে যে এই আর্টিকেলটাই পড়তে হবে কি করে জানলাম? কেন কি হোয়াট টু রিড ফ্রম টুডে হিন্দু নিউজ পেপারে কিন্তু এই আর্টিকেলটার কথা অলরেডি বলা ছিল, এটা পড়তে হতো। যদি পড়তে হতো এটা আমাদেরকে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 পলিটি ডাইরেক্টলি অ্যান্ড গভর্নেন্স ইনডাইরেক্টলি আমাদেরকে হেল্প করবে। যদি হেল্প করে চলুন তো এই রিলেটেড একটা মডেল কোশ্চেন দেখে নিই। মডেল প্রশ্ন আসলে মেন্সে কিরকম প্রশ্ন হতে পারে? প্রশ্নটা অন দি সেম লাইন। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ইজ দি কর্নারস্টোন অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। Yet, urban electoral processes are leading to increasing disenfranchisement. Examine the challenges and suggest reforms. 15 marks, GS2 Polity. তো এই রকমের প্রশ্ন যদি মেন্সে আসে, তো সেই কোশ্চেনটাকে যদি আমাদেরকে একদম খুব সুন্দরভাবে ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হয়, আর যাতে আমরা ভালো নাম্বারও পাই, তার জন্য এই কন্টেন্টটা কিন্তু ওয়েল ইকুইপড। কন্টেন্টটা যেরকম করে আমরা দেখি, সবার আগে ব্যাকগ্রাউন্ড দেখব। আমরা দেখব যে যেখানটায় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেটাকে গ্যারান্টি করছে এভরি অ্যাডাল্ট সিটিজেনকে উইথ রাইট টু ভোট উইদাউট ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন ইন দি ফর্ম অফ হোয়াট? মরাল অ্যান্ড কনস্টিটিউশনাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি যেগুলোকে মানা করে, সেইগুলোর ভিত্তিতে তো ডিসক্রিমিনেশন করতে মানা করছে। যেগুলো কি কি আমরা পরের দিকে দেখব। কিন্তু রিসেন্ট ট্রেন্ডসে দেখা গেছে যে কোথাও না কোথাও র্যাপিড আরবানাইজড এরিয়াগুলো তার কাউন্টার রুরাল পার্টস থেকে কিন্তু ভোটটা কম দিচ্ছে। বি দি এক্সাম্পল অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানটা আমরা দেখেছি অ্যারাউন্ড 92% ভোটিং হয়েছে ইন দি রুরাল এরিয়াস। এখানটায় অনেক পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছে বাই দি টাইম এটা আরবান প্লেসেসে আসবে, এই রেশিওটাই পার্সেন্টেজটা কোথাও না কোথাও কমবে। তো এটা কেন কমবে আজকে সেটা নিয়েই আমরা দেখব। আর তার সাথে রিলেটেড যেই প্রবলেমসগুলো লাইক পুয়ার মাইগ্রেন্টস অ্যান্ড মার্জিনালাইজ গ্রুপ, সেইগুলোকেও আমরা আরো ডিটেল ওয়েতে দেখবো যে এর সাথে কি কোনো কোরিলেশন আছে। তার সাথে যে অনগোয়িং ডিবেট অ্যারাউন্ড এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল, সেটা নিয়ে আমরা অলরেডি আগেও একটা ভিডিও কভার করেছি। আপনারা যদি এসআইআর নিয়ে জানতে চান তবে তার জন্য একটা অন্য ভিডিও আছে। কিন্তু এখানটায় এসআইআর রিলেটেড নলেজ কিছু একটু লাগবে যাতে আমাদের অ্যান্সারটা এনরিচড হয়, যেটা কোথাও না কোথাও একটা ডিপ এক্সপোজ স্ট্রাকচার করেছে যে স্ট্রাকচারাল ক্রাইসিস অফ আরবান ইলেকটোরাল ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, calling for an urgent attention from institute and the society. So this was a fair introduction of today's article, Urban Electoral Disenfranchisement. তো আমাদেরকে যদি একটা ভালো আইডিয়া পেতে হয় যে কেন এই জিনিসটা হচ্ছে, তার জন্য ভোটিংটাকে আগে আমাদেরকে বুঝতে হবে প্রপারলি, যে ভোটিং কি, আমরা কোথার থেকে তার সূত্রপাত সোর্স পাই, আর কারেন্ট তার স্টেটাসটা কি, ইজ ইট কনস্টিটিউশনাল অর ইজ ইট স্ট্যাটিউটারি, নাকি মেরিলি একটা কোনো আইনই নেই তার জন্য। সেটাই আমরা এই ব্যাকগ্রাউন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজটাকে বুঝবো থ্রু দি লেন্স অফ আরবান ইন্ডিয়া। ওর আইডিয়াটা কিন্তু ইউএএফ। প্রথমে যদি মিনিং অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি হয়, ব্যাকগ্রাউন্ড বোঝার আগে মিনিংটা খুব দরকার। Universal adult franchise refer to every citizen above the age of 18 to right to vote without discrimination. মনে আছে ডিসক্রিমিনেশনের কথা বলছিলাম ইন্ট্রোডাকশনে, অন দি বেসিস অফ কাস্ট, ক্লাস, জেন্ডার, রিলিজিয়ন অর ইকোনমিক স্ট্যাটাস। অন দোজ গ্রাউন্ডস কিন্তু ডিসক্রিমিনেশন করা যাবে না। ইট রিফ্লেক্টস দি ডেমোক্রেটিক প্রিন্সিপাল অফ ওয়ান পার্সন ওয়ান ভোট ওয়ান ভ্যালু টু এনশিওর পলিটিক্যাল ইকুয়ালিটি। আগেন এখানটা একটা প্রশ্ন থাকবে যেটা অ্যান্সার তো আমরা পরের দিকেই দেবো। ফ্রম দি ভেরি বিগিনিং এইটা কি 18 ইয়ার্সই ছিল? যদি না থাকে ছিল, আগে কত ছিল?
আর কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে সেটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছিল? এই ৩ টে প্রশ্নই কিন্তু আমরা পরের দিকে দেখব। একটা, যে প্রথমে কি 18 ছিল নাকি? সেকেন্ড, যদি 18 না ছিল কত ছিল আগে? আর কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে এটাকে লোয়ার ডাউন করানো হয়েছে? এটাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, পরে তো ভেরিফাই হয়ে যাবে। দি সেকেন্ড পার্ট, আমরা যদি প্রি ইন্ডিপেন্ডেন্স রুট দেখি, যেখানটায় কন্টেস্টেড রাইট হিসাবে এটাকে দেখা হতো, যেখানটা আমরা জানি যে এই রাইট টু ভোটটা আন্ডার কলোনিয়াল রুল ওয়াজ সিভিয়ারলি রেস্ট্রিক্টেড থ্রু মাল্টিপল পার্টস। যেরকম আপনার কাছে প্রপার্টি ওনারশিপ থাকতে হবে, আপনি ট্যাক্স পেমেন্ট করতে হবে, আপনার যদি লিটারেসি থাকে, আপনার যদি শিক্ষা থাকে, তবেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন। আমরা এই রকমের আইডিয়া কিন্তু মাল্টিপল অ্যাক্টসে পেয়েছি, বিট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে মন্টেগু চেমসফোর্ড, আমরা চেমসফোর্ড রিফর্মস বলি। সেখানটাও আমরা এরকম আইডিয়া দেখতে পেরেছি, যেখানে স্মল প্রপার্টি ক্লাস দিয়ে এই রাইট টু ভোটটাকে আটকে রাখা হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এও কিন্তু আমরা সেম রকমের একটা মার্জিনালাইজ এক্সটেন্ডিং টু অ্যাপ্রক্সিমেটলি 14% অফ টোটাল পপুলেশন দেখতে পারি। সেখানটাও কিন্তু আমরা সেম একটা আইডিয়া দেখতে পারি, যে তারা কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু বিশ্বাস করতো না। আমরা যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেট করছিলাম, ডক্টর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ প্রিটি ক্লিয়ার অ্যাবাউট ইট, যে কলোনিয়াল ট্রেডিশন অফ রেস্ট্রিক্টিং ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড অ্যাডাপ্টিং universal adult suffrage without any qualification of property, literacy, caste, religion, gender, or revolutionary democratic commitment for a newly independent and largely একটা nascent নেশনের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে কলোনিয়াল টাইমস থেকেই কোথাও না কোথাও এরকম একটা নোশন কিন্তু ছিলই, যে আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ভোটিং কিন্তু সবাইকে দেব না। কিন্তু কনস্টিটিউশন কনস্টিটিউশন অ্যাসেম্বলির ডিবেটে কিন্তু এটা নিয়ে এক্সটেন্সিভলি ডিবেট হয়েছে। বি আর আম্বেদকর কিন্তু অ্যাগ্রেসিভলি প্রপোজ করেছে যে না, irrespective of any strata from where they belong or any education they hold or any property they have, তাদেরকে কিন্তু কনস্টিটিউশনাল রাইট, যেটা কি রাইট টু ভোট, সেটা দেওয়াই উচিত। যেটা কোথাও না কোথাও পোস্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা দেখতে পারি এই রাইট টু ভোটটা আরো ডিপেনিং হয়। যখন ফার্স্ট জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন হয় ডিউরিং 1951 to 52, আমরা দেখি একটা ডেমোক্রেটিক হিস্ট্রি ক্রিয়েট হয়েছে, যেখানটা অ্যারাউন্ড 17.3 crores ভোটার্স কিন্তু এক্সারসাইজ করেছিল দেয়ার রাইট টু ভোট ফর দি ফার্স্ট টাইম। It made it the largest electoral exercise undertaken by any democracy at that time. The second part, মনে আছে প্রশ্ন করেছিলাম যে প্রথম থেকে কি 18 ছিল নাকি? না, এই সময় আমরা 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে 1988-এ দেখি যে এই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিটাকে আরো স্ট্রেনথেন করা হলো, 21 ইয়ার্স থেকে কমিয়ে 18 ইয়ার্সে নিয়ে আসলো, যেটা কি আবার 5 crores অ্যাপ্রক্সিমেটলি কিন্তু অ্যাডিশন অফ ইয়াং সিটিজেন্সদেরকে ভোটিং রাইট অ্যাভেল করিয়েছিল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা দেখতে পারি পরের দিকে 1988 আফটার আ ডেকেড কিন্তু ইভিএম মেশিনস আসলো, ভোটিং মেশিন, যেখান থেকে আরো এই ইলেকশন প্র্যাকটিসেসটা আরো ক্লিয়ার হলো, আরো ডিসেন্ট্রালাইজড হলো, আরো স্ক্রুটিনি করা গেল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল প্র্যাকটিসেস, আমরা যদি দেখি প্রোগ্রাম 2009-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল, যেটা এইটা ভেবে লঞ্চ করা হয়েছিল টু এনহ্যান্স ভোটার রেজিস্ট্রেশন অ্যান্ড পার্টিসিপেশন অ্যামং মার্জিনালাইজড অ্যান্ড আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপসের মধ্যে, ইনক্লুডিং আরবান মাইগ্রেন্টস অ্যান্ড স্লাম ডুয়েলার্স। তো এই প্রোগ্রামটা, সিস্টেমেটিক প্রোগ্রামটা, আগের দুটো প্রোগ্রামটা ওয়াজ মেকিং ইট ইজি অ্যান্ড মোর ডিসেন্ট্রালাইজ। এই সিস্টেমটা কোথাও না কোথাও ইনক্লুসিভ করেছিল। অ্যান্ড থার্ড সিস্টেমটা আমরা দেখব কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটি হেল্প করেছিল থ্রু ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড, যেখানটায় ইন্দ্রগুপ্তা কমিটি এটা রেকমেন্ড করেছিল যে সবার কাছে হয়তো ফটো থাকে, আজকের যে আমরা ভোটার এপিক কার্ড দেখতে পারি সেখানটা যে আপনাদের ফটোটা, সেটা কিন্তু প্রথম থেকেই এরকম ছিল না। ইট ওয়াজ দিস কমিটিজ রেকমেন্ডেশন অন হুজ বেসিস যে এই ফটোটা কিন্তু লাগানো হলো এপিকের মধ্যে। তো এই প্রসেস, এই 4টে প্রসেস দিয়ে আমরা দেখি কোথাও না কোথাও আমাদের যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি গুলো, বি ইট রিডিউসিং দি এজ ফ্রম 21 to 18 অর ইন্ট্রোডাকশন অফ ইভিএমস, যেটা কোথাও না কোথাও সিস্টেমটাকে আরো স্ট্রং করলো আর ডিসেন্ট্রালাইজ করলো,
স্ট্রেংথেন করলো, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইনক্লুসিভ করলো থ্রু সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন আর ইলেকট্রাল প্র্যাকটিসেস, অ্যান্ড অ্যাট দি লাস্ট ইন্দ্রজিৎ গুপ্তা যেটাকে ট্রান্সপারেন্ট করলো, ইন দি সেন্স অ্যাকাউন্টেবিলিটি হোল্ড করলো। তো এটা সবাই কোথাও না কোথাও অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির দিকেই বারবার ইঙ্গিত করছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির দিকে। এই ফোর্থ পার্ট আমরা যদি দেখি কনস্টিটিউশনাল লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে কি আছে, কেন কি এইটা যদি একবার বুঝে যাই আর কি জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট যদি বুঝে যাই, এরপরে কিন্তু যে আমাদের কোর আইডিয়া যে কেন আরবান পপুলেশনরা এই রকম থেকে দূরে সরে আসছে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সবাই প্রথমেই যদি দেখি কনস্টিটিউশনের মধ্যেই একটা আর্টিকেল গোয়িং ফ্রম ইম্পর্টেন্স রাদার দেন ক্রোনোলজি, আগে আমরা আর্টিকেল 326 পড়বো অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা প্রাইমারিলি কনস্টিটিউশনাল প্রভিশন দ্যাট গ্যারান্টিজ রাইট টু ভোট। কিন্তু এই রাইট টু ভোট ইন ইলেকশন অফ লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি ফর এভরি সিটিজেন নট লেস দেন 18 ইয়ার্স, তার মানে 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু এইখানটাই চেঞ্জেসগুলো নিয়ে এসেছিল, নট আদারওয়াইজ ডিসকোয়ালিফাই। এই নট আদারওয়াইজ ডিসকোয়ালিফাইডটাই কিন্তু এসআইআর এর সাথে আমরা লিঙ্ক করছি এই পার্টটাই, যে কনস্টিটিউশন তো আন্ডার আর্টিকেল 226 বলে দিচ্ছে যে আপনার উপরে, আপনি যদি 18 বছর থেকে বেশি থাকেন আপনি লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য ভোট করতে পারবেন যদি আপনি ইন্ডিয়ার সিটিজেন থাকেন। কিন্তু তার সাথে একটা জিনিস লাগিয়ে দিচ্ছে, নট আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড। এই নট আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড আমরা রোপা 1950 অ্যান্ড 51 এর প্রভিশনসে দেখতে পারি, যে যেখানটা আমরা পরের দিকে দেখবো যে 1950 অ্যান্ড 51 এর প্রভিশনসে এটা কোথায় কোথায় আমাদেরকে স্টপ করছে। দি সেকেন্ড আর্টিকেল, আর্টিকেল 3 সরি দি সেকেন্ড আর্টিকেল, আর্টিকেল 324 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেখানটায় এরকম একটা কমিশনের কথা বলা হচ্ছে যে এই রকমের ইলেকশন কন্ডাক্ট করাবে, ডিরেকশন, কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন, সুপারিনটেন্ডেন্স। আর্টিকেল 325 অফ কনস্টিটিউশন ইন্ডিয়া প্রহিবিটস করছে এক্সক্লুশন অফ এনি পারসন ফ্রম দি ইলেকটোরাল রোল অন দি গ্রাউন্ড অফ, যেরকম আগেই পড়ছিলাম, রিলিজিয়ান, রেস, কাস্ট অর সেক্স, directly enforcing the non-discriminatory character of the franchise, but keeping in mind the article 326, কেন কি chronologically article 326 যখন পরে আসছে এই সব আর্টিকেলকেই আর্টিকেল 326 কভার করে এই কথাটাই বলছে যে নাথিং ডুইং, এই সব পার্ট তো আমরা মানবই, কিন্তু নট আদারওয়াইজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। দি নেক্সট অ্যাসপেক্ট রোপা, যেটাকে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অফ 1930, যেটা কি লেজিসলেচারকে গভর্ন করতে বলছে প্রিপারেশন, মেনটেনেন্স অ্যান্ড রিভিশন অফ ইলেকটোরাল রোল। এখান থেকেই আমরা আবার এসআইআর এর প্রভিশনটা পাচ্ছি, এসআইআর কন্ট্রোভার্সি। এট দি সেম পয়েন্ট অফ টাইম রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট কন্ডাক্ট অফ ইলেকশনটাকেও ইনশিওর করাচ্ছে, আর সেটা ডিসপিউট যে হাইকোর্টসে যাবে আর ইলেকশন ট্রাইব্যুনালসে যাবে সেটাকেও ইনশিওর করছে। দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, কিন্তু কিপিং ইন মাইন্ড যখন আমরা একটা জিনিস পড়ছি সেটা যাতে হোলিস্টিক আইডিয়া থাকে। দি নেক্সট পার্ট, দি লাস্ট পার্ট, যেটা বোঝার পরে উই উইল ডাইরেক্টলি মুভ অন টু যে কেন এই জিনিসটা, ওয়াই ইট ইজ সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট, আমরা উই উইল মুভ অন টু দ্যাট পার্ট। আই এম সরি, দি লেটস কন্টিনিউ। আমরা কি জুডিশিয়াল আউটকামস গুলো, প্রনাউন্সমেন্ট গুলো দেখছিলাম। তো দি ফার্স্ট জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট উড বি মোহনলাল ত্রিপাঠী ভার্সেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ রায়বরেলি 1992, যেখানটায় সুপ্রিম কোর্ট ইট হেল্ড দ্যাট রাইট টু ভোট, ইউ হ্যাভ রাইট টু ভোট বাট থ্রু আ স্ট্যাটিউটারি রাইট। মানে যে প্রথমেই আমি বলছিলাম whether it's a constitutional right or a statutory right, it is not an, এটা statutory right but it is not an ordinary right, it is a constitutional right of highest significance. কেন বলছে স্ট্যাটিউটারি রাইট? দি অ্যান্সার লাইজ এগেন অন আর্টিকেল 326। আমরা যদি এক্সটেন্সিভলি পড়ি উই উইল গেট টু নো, প্রেম স্যার এরকম প্রশ্ন বারবার হয় তো আর্টিকেল 19 এর সাথে অনেকজন এইটাকে রিলেট করে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু না। It's a constitutional right at the same point of time as it holds now. It's a constitutional right at the same point of time. If we see the judgment of Mohan Lal, it is around the status of to a statutory right. The second, People's Union of Civil Liberty, PUCL, Union of India 2023, যেটা কোথাও না কোথাও আবার দি সুপ্রিম কোর্ট জিনিসটাকে আরো ট্রান্সপারেন্ট, আরো সিকিউর করে রেকগনাইজেস দি রাইট টু ভোটার
Right to voters to know the criminal antecedents, asset and educational qualification of a candidate. It is also not that primary, but it will be helpful. The judgment would be helpful to have a holistic understanding of what again significance of universal adult franchise. And last, Lily Thomas versus Union of India, very important. You ought to mention this case in your answer. যেখানটায় আর্টিকেল সেকশন 8 সাবক্লজ 4 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 কে এটাকে স্ট্রাক ডাউন করেছিল কোর্ট, বলে এটা এক্সট্রা কনস্টিটিউশনাল। নাও মুভিং অন টু the most important part. After getting to know that my background is now secure, let's move on to this part, significance of universal adult urban franchise in India. We get to see that in urban context universal adult franchise assume greater importance কেন কি of diverse mobile and economical vulnerable population, যেখানটায় আমরা রুরাল পপুলেশন একটা ক্লাস্টারে দেখতে পারি, এক জায়গায় একটা স্ট্রাকচার্ড ওয়েতে দেখতে পারি, সেখানটায় আরবান পপুলেশন কিন্তু খুব আনস্ট্রাকচার্ড আর খুব ডিসঅর্গানাইজড, খুব নানান স্তর থেকে কিন্তু লোকরা বিলং করে। তো মেকিং ইলেকটোরাল ইনক্লুশন ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর আরবান পপুলেশন ফর ইকুইটেবল গভর্নেন্স। কেন? ফর দি ভেরি রিজনস, এটা কোথাও না কোথাও ভয়েস ফর মার্জিনালাইজড। কেন কি এই পপুলেশনে অনেক মার্জিনালাইজড আছে, তো যদি ইনক্লুসিভ হয় আরবান ভোটিংটা, তবে কোথাও না কোথাও মার্জিনালাইজডরা ভয়েস পাবে। দি সেকেন্ড পার্ট, ইট ইজ অলসো অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইকোনমিক জাস্টিস। আপনি বলতে পারেন এটা তোর ভোটিং রাইট, ইকোনমিক জাস্টিস কি করে? রাইট টু ভোট কিন্তু পলিটিক্যাল রাইট, সেখান থেকে ইকোনমিক ডিমান্ডসগুলোকে কিন্তু অ্যাড্রেস করে। লেটস ফার্স্ট সে আপনি সেই পার্টিকেই ভোট দেবেন যে আগামী সময় ইকোনমিক প্রসপেরিটি ইন দি কান্ট্রি অর ইন ইউর স্টেট নিয়ে আসতে পারবে। তো কোথাও না কোথাও সেটা আবার ইনস্ট্রুমেন্ট অফ ইকোনমিক জাস্টিস এস্টাবলিশ করছে। যেরকম যে বলবে ভালনারেবলদেরকে বেটার ওয়েজেস দেবো, সোশ্যাল সিকিউরিটি দেবো, রিডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস করবো আমি। দি থার্ড, এটা কোথাও না কোথাও আরবান অ্যাকাউন্টেবিলিটিকে আবার ইনশিওর করছে, আরবান গভর্নেন্সকে আবার ইনশিওর করছে। কিরকম? আরবান লোকাল বডিজ, মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে, যেখানটায় অল সেকশন ইনক্লুডিং মাইগ্রেন্টস অ্যান্ড মার্জিনালাইজ কমিউনিটি কিন্তু একসাথে এসে পার্টিসিপেট করে ইন ইলেকশন। দি ফোর্থ, রিপ্রেজেন্টেশন অফ মাইগ্রেশন ইন দি পপুলেশন। আমরা জানি রুরাল এরিয়া থেকে কিন্তু অনেক মাইগ্রেন্টসরা আসে আরবান এরিয়াতে কাজ করার জন্য, এরাই কিন্তু মোস্টলি ভালনারেবল সেকশনস হয়। তো এই মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে তাদেরও রিপ্রেজেন্টেশন রাখে এই পপুলেশন রে, তবে সেটাই কোথাও না কোথাও ইউনিভার্সাল বা আরবান ফ্র্যাঞ্চাইজি এটাকে ইনশিওর করে। দি সেকেন্ড লাস্ট, স্ট্রেংথেনিং ডেমোক্রেটিক লেজিটিমেসি অ্যান্ড সোশ্যাল কোহেশন। এটা তো ইমপ্লিসিট টার্মসে যদি ফিলোসফি দেখি যে কোথাও না কোথাও সোশ্যাল কন্ট্রাক্ট বা ট্রুথ ইন ইনস্টিটিউশন এটা আবার এস্টাবলিশ করছে থ্রু দিস প্রসেস। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমরা দেখি ইট ইজ আ গেটওয়ে টু আদার রাইটস। যেরকম আমরা আগের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে এটা একটা ইকোনমিক রাইটের জন্য গেট খুলে দিচ্ছিল পলিটিক্যাল রাইটটা, সেখানটা এইটা কিন্তু আবার আলাদা আলাদা রাইটসগুলো, এই সোশিও কালচারাল রাইটস বি ইট এনি আদার রাইটস, সেগুলোর জন্য কিন্তু গেটওয়ে হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন এত কম হচ্ছে ইন কম্প্যারিজন টু ইটস রুরাল পার্ট, সেটা আমরা চ্যালেঞ্জেসের মধ্যে দেখব, আর তারপরেই সেটাকে ওভারকাম কি করে করতে পারবো সেটা আমরা ওয়ে ফরওয়ার্ডে দেখব। দি ফার্স্ট পার্ট, যেটা বলা হচ্ছে যে এইবার যে 92% ভোটিং পড়েছে সেটা কোথাও না কোথাও ডাইলিউট হয়েছে ডিউ টু এসআইআর প্রসেস, যেখানটায় অনেকজনকে এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি যেই অ্যামাউন্টটা রিমেন করে আছে সেই অ্যামাউন্টটা আসল অ্যামাউন্ট থেকে অনেকটা কম। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমরা যখন এসআইআর এর ভিডিও নিয়ে ডিসকাস করেছিলাম তখনও বলেছিলাম, লেটস ফার্স্টে একটা কনস্টিটুয়েন্সিতে আগে 100টা লোক ছিল, এখান থেকে 70%ই ভোট দিত, তার মানে 70 জন ভোট দিত। এখন লেটস ফার্স্টে ওখান থেকে 20 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বিট ফর এনি রিজন, এখন সেটা 80 হয়ে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটায় কোথাও না কোথাও ভোট দিতে 68 লোক এসছে। তো আমরা যদি ভাগ করি আমরা দেখব এখানটায় যেখানটায় 30% ছিল, এখানটায় 30% 24 কম করলে আমরা দেখতে পারতাম 56 হতো, কিন্তু আমরা দেখছি আসলে 68। দো অ্যাকচুয়াল নাম্বার অফ ভোটার্স হ্যাজ ডিক্রিজড,
কিন্তু এটা কোথাও না কোথাও অ্যাপ্রক্সিমেটলি 12% কম দিলে 88% অফ ভোটার টার্ন আউট দেখাচ্ছে। তবে মনে হচ্ছে না ডেটাটা খুব ডাইলুটেড? এক্স্যাক্টলি সেম প্রপোনেন্টটাই এখানটায় বলার চেষ্টা করছে। আমরা দেখেছি ম্যাসিভ ডিলিশন ইন দি ট্রেন্ডস অফ গাজীপুর ইউপিতে, যেখানটায় অ্যারাউন্ড 37% ভোটার্সদেরকে প্রাইমারি ভোটার্সরা এফেক্টেড হয়েছিল। লখনউতে দি স্টোরি ইজ মোর অর লেস সেম। ইভেন ইন পাটনা, বি ইন টার্মস অফ নাম্বার, ইন মহারাষ্ট্র বি ইন টার্মস অফ নাম্বার, অর ইন টার্মস কলকাতাতে যদি পার্সেন্টেজে দেখি অ্যারাউন্ড 90% ভোটার। সেকেন্ড পার্ট, এই সেম পার্ট থেকেই যদি আরেকটা জিনিস এস্টাবলিশ করি আমরা, ম্যাক্সিমাম যারা এখান থেকে বেরোচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ডিসপ্রপোর্শনেট ইম্প্যাক্ট পড়ে মার্জিনালাইজ গ্রুপদের মধ্যে। উই উড গেট টু সি, যদি ফার্স্ট এক্সাম্পল নিই, 100 থেকে 70টা লোক এখন দাঁড়িয়ে 300 লোক, 30টা লোকের যদি ডিলিশন হয়ে থাকে, উই উড গেট টু সি অ্যারাউন্ড 80 to 85% কিন্তু মার্জিনালাইজ। কেন কি? তারা ডুয়েল বার্ডেন ফেস করে। প্রথম, দেয়ার কাস্ট আইডেন্টিটি অর মাইনরিটি অর দেয়ার বা ইনফর্মাল সেক্টর থেকে তারা বিলং করে বলে তারা ডুয়েল বার্ডেন ফেস করে। ইনিশিয়ালি রেজিস্ট্রেশনে তো ফেস করবেই করবে, রেজিস্টার করা। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম দেয়ার ইজ হাই চান্সেস অফ ডিলিশন অফ দেয়ার নেম ফ্রম দি ইলেকটোরাল রোল। সেখান থেকেই উই মুভ অন টু দি সেম পার্ট অন দি সেম কনোটেশন, সিলেক্টিভ ফিল্টারেশন থ্রু রিজিড ডকুমেন্টেশন। আবার যখন এরকম রিজিড ডকুমেন্ট থাকবে যে উই রিকোয়ার দিস ডকুমেন্ট, আবার কিন্তু সেটা মার্জিনালাইজ সেকশনদের জন্য প্রডিউস করতে কিন্তু কোথাও না কোথাও অসুবিধা হবে। কেন কি? রিজিড ডকুমেন্ট হলেই লং টার্ম রেসিডেন্সিয়াল রেকর্ড যদি চায়, এই মাইগ্রেন্টস লেবাররা কোথা থেকে, স্লাম ডুয়েলার্সরা কোথা থেকে প্রোভাইড করবে? তাদের কোথাও না কোথাও মাইগ্রেশনটা স্ট্রাকচারাল ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন টু সেন্ট্রাল আরবানাইজেশনের জন্য। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা ইনফর্মাল সেটেলমেন্ট অ্যান্ড ডেটা রিয়ালিটিকে তুলে ধরছে, যে নিয়ারলি 40% অফ আরবান পপুলেশন লিভস ইন স্লাম, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। যদি 40% হয়, তার মধ্যে থেকে যদি 50%এরও যদি নাম ডিলিট হয়ে যায়, আমরা দেখব 20% অ্যাকচুয়ালি কিন্তু তাদের নাম আসবে না, দোজ হু উড বিলং ফ্রম মার্জিনালাইজ সেকশন আউট অফ 40%। দি সেকেন্ড পার্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা ইভিএমস এর একটা পার্ট পড়েছিলাম যেটাকে ট্রান্সপারেন্সি নিয়ে আসার কথা বলছিল। এখানটায় কাউন্টার একটা পার্সপেক্টিভ আছে যে এটা কোথাও না কোথাও আমাদের রাইট টু কাস্ট ভোট ইন ব্যালট, এই সিক্রেসিটাকে কম্প্রোমাইজ করছে। আমরা জানি ইভিএমটা কিন্তু বুথ ওয়াইজ হয়। তো এখন দাঁড়িয়ে ইলেকটোরালসের বা ইলেকট্রাল পার্টিসদের ক্ষেত্রে কিন্তু এটা আইডেন্টিফাই করা কিন্তু খুব সহজ হয়ে যাবে যে কোন পোল বা কোন বুথটা আমার এগেইনস্টে ভোট দিয়েছে। আর তাদের এগেইনস্টে কিন্তু সেই কমিউনিটির এগেইনস্টে কিন্তু গ্রাজ প্লে করা যাবে। তো এইটা, এর জন্য মেবি আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আবার আরবান ফ্র্যাঞ্চাইজিতে এফেক্ট দিচ্ছে এই ব্যালট কম্প্রোমাইজের জন্য। সেম হ্যাপেন্স উইথ, যখন রিজিড ফিল্টারেশন থাকছে, ডকুমেন্টেশন থাকছে, তার জন্য একটা এফেক্ট দেখতে পাচ্ছি। আর এসআইআর এর জন্য তো আরো একটা এফেক্ট আমরা দেখতেই পাচ্ছি। দি ফোর্থ পার্ট আমরা দেখি আরবান ইউথ এক্সক্লুশন অ্যান্ড পার্টিসিপেশন গ্যাপ। এরকম করে অ্যারাউন্ড 28% অফ ইন্ডিয়াস আরবান পপুলেশন ইজ বিলো 18 এজ গ্রুপ, তো মেকিং দেম ইনএলিজিবল টু ভোট। কম্বাইনিং উইথ দি প্রিভিয়াস আইডিয়া ফার্স্টে যেখানটায় নন রেজিস্ট্রেশন, ডিলিশন, এই পার্টগুলো, এই গ্যাপটা কিন্তু অফ টোটাল পপুলেশন অ্যান্ড অ্যাকচুয়ালি ভোটিং এর মধ্যে অনেকটা বড় ব্যারিয়ার ক্রিয়েট করে দেয়। তার জন্য এই ডেটাটা আবার আমরা বেশি দেখি। অ্যান্ড আমরা যদি দেখি উইক আরবান ইলেকটোরাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু কোথাও না কোথাও সেম জিনিস এফেক্ট হচ্ছে, বিট লো ভোটার রেজিস্ট্রেশন অর বিট অ্যাবসেন্স অফ মাইগ্রেটিং ভোটার ফ্রেমওয়ার্ক এর জন্য সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এবার আমরা যখন চ্যালেঞ্জেসগুলো দেখলাম, আমাদেরকে ওয়ে ফরওয়ার্ড ড্র করতে হবে। ওয়ে ফরওয়ার্ড ড্র করার আগে আমরা যদি কিছু গ্লোবাল প্র্যাকটিসেস দেখে নিই, তবে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা ড্র করতে সুবিধা হবে। দি ফার্স্ট গ্লোবাল প্র্যাকটিস, যেখানটা আমরা কানাডার প্রোঅ্যাক্টিভ মডেল দেখবো, যেখানটায় ডোর টু ডোর এনোমিনেশন হয় সিস্টেম, যেখানটায় স্পেশালি লো ইনকাম গ্রুপ অ্যান্ড ট্রানজিয়েন্ট কমিউনিটিসদেরকে ইনক্লুড করা হয় ভোটার লিস্টে। ব্রাজিলে কিন্তু কম্পালসারি ভোটিং উইথ অ্যাক্সেসিবিলিটি আছে, যেখানটায় কম্পালসারি ভোটিং স্পেশালি ফর দোজ ইন স্লামস অ্যান্ড ইনফর্মাল সেটেলমেন্ট, যাতে হাই ইলেকটোরাল পার্টিসিপেশন হয়। অ্যান্ড যদি আমরা ইস্তোনিয়ার দেখি, উই গেট টু সি ডিজিটাল অ্যান্ড রিমোট ভোটিং সিস্টেম, যেখানটা এরকম অনেক মাইগ্রেন্ট লেবার যারা নিজেদের গ্রামে তো ফেরত যেতে পারছে না, কিন্তু ইনক্লুশনও হচ্ছে না শহরে,
তবে তাদেরকে ফেসিলিটি দেওয়া হচ্ছে যাতে তারা ভোটিং করতে পারে বা ডিজিটাল ভোটিং করতে পারে টু দি আইডিয়া অফ ইস্তোনিয়া। এবার চলুন আমরা একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করি। দি ফার্স্ট ওয়ে ফরওয়ার্ড উড বি অন দি সেম লাইন আগের এডিটোরিয়াল এক্সপ্লেনের, যে এসআইআর এর প্রসেসটা শুড নট বি গাইডেড আপন ডিলিশন বাট শুড বি অন ইনক্লুশন। দি সেকেন্ড পার্ট, বার্ডেন অফ প্রুফটাকে লুজ করার জন্য সিম্পলিফিকেশন অফ রেসিডেন্সিয়াল প্রুফ করা উচিত, যেটা কি আবার ফর্মার চিফ ইলেকশন কমিশনার টি.এন. সেশন স্যার ফলো করেছিলেন। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইন্ট্রোডিউসিং আ টোটালাইজার মেশিন, যাতে আবার কনফিডেন্সিয়ালিটি অফ দি ফ্র্যাঞ্চাইজিস ইজ এনশিওর্ড, আর যাতে বুথ ওয়াইজ যাতে কেউ বুঝতে না পারে যে কে কার এগেনস্টে ভোট দিয়েছে, যাতে এটাকে কনস্ট্রাকটিভ ওয়েতেই নেওয়া হয়। ইন্ট্রোডাকশন অফ পোর্টেবল ভোটার রেজিস্ট্রেশন ফর মাইগ্রেন্টস, ইস্তোনিয়ার আইডিয়া থেকে নিয়ে, কেন কি যারা নিজেদের গ্রামে ফেরত যেতে পারছে না বা ভোট দিতে পারছে না শহরেও, তাদের জন্য যাতে এই রকমের একটা প্রসিডিয়ার এস্টাবলিশ করা হোক। দি নেক্সট উই গেট টু সি মানরেগার সাথে ইন্টিগ্রেটিং ইলেকট্রাল রোল উইথ ডিজিটাল ডেটাবেস, সাথে ইনক্লুশন আর এক্সক্লুশনের প্রসেসটা আরও বেটার হবে। যেরকম আধারের সাথে যদি মানরেগা রেকর্ডের সাথে আমরা যদি এটাকে ক্রস ভেরিফাই করে দিই, আমরা দেখব অটোমেটিক্যালি কিন্তু এটা কন্টিনিউয়াস আপডেটিং প্রসেস দিয়েই যাবে। কেন কি এই এতগুলো সিস্টেমের মধ্যে কেউ না কেউ তো ডুপ্লিকেসি রেকগনাইজ করবেই করবে, সেখান থেকে তাদেরকেই যাতে ডাকা হোক আর তাদের থেকে জাস্টিফিকেশন চাওয়া হোক, রাদার দেন সবাইকে ডেকে হ্যারাস করা। তার সাথে এনশিওরিং ডিউ প্রসেস বিফোর ডিলিশন, যেরকম বলছিলাম ডেকে জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনাকে লিস্টে কেন রাখা হচ্ছে বা কেন রাখা হচ্ছে না, সেই যাতে তাকে নিজের স্ট্যান্ড দেওয়া হোক, সে যাতে নিজের পার্সপেক্টিভ রাখে। এর সাথে যেরকম আগে হয়েছিল স্ট্রেংথেনিং এই সিক্রেসি অফ দি ব্যালট অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ এই সব কিছু কিন্তু তখনই হবে যখন এনহান্সমেন্ট রোল অফ সিভিল সোসাইটি, যখন এই রকমের নলেজ বা আইডিয়াটা সোসাইটির মধ্যে আস্তে আস্তে ডিসিমিনেট করবে টু সিভিল সোসাইটি অর্গানাইজেশন অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশন, যাতে তারা যাতে এই ইলেকট্রাল রোলটাকে প্রসেসটাকে মনিটর করে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ভ্যালিউড স্ট্রাকচার্ড বা ভ্যালিউড তারা নিজের সাজেশনস দেয় আরও কি করে বেটার করা যেতে পারে। উইথ দিস আমরা যদি একটা কনক্লুশন ড্র করি, উই উইল গেট টু সি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ইজ নট অনলি মেরিলি আ কনস্টিটিউশনাল গ্যারেন্টি, ইট ইজ দি ফাউন্ডেশন অফ ইন্ডিয়াস ডেমোক্রেটিক আইডেন্টিটি। যেটা ডক্টর বি আর আম্বেদকর বলছিল যে না, ইন স্পাইট অফ ইয়োর ব্যাকগ্রাউন্ড আপনাকে ভোটিং রাইট থাকা উচিত। হাউএভার it loses the meaning when administrative process excludes vulnerable citizen from its participation. Yes, we do recognize that 326 empowers administrator to exclude those who are of malified intention. But even exclusion of a genuine person would again shake the foundation of India's democratic identity. Because we again believe in what? Equality of right to vote, proactive inclusion, and breadth and integrity of the franchise. With this, I would conclude today's session, and I would hope that if a question like this ever appear in your mains paper, be it in 2026 or be it in 2027, I won't be surprised that most of you will get 8+ marks. And yes, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো বাংলাতে লিখব, আমাদের তাদের জন্য রাইস আইএসের টিম কিন্তু ফার্স্ট টু ব্রিং দি সেম কন্টেন্ট ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি, যাতে আপনার লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মাঝখানে আপনার ল্যাঙ্গুয়েজ যাতে কোনো সময় ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়। ইরেসপেক্টিভ অফ হোয়াট হাউ ইউ থিঙ্ক, আপনার প্রিপারেশন যাতে স্ট্রাকচার থাকে। With this, I would thank you all for joining this session, and I hope that you are preparing really hard, because prelims is less than 29 days now. With that note, I would again thank you all for joining this session. Thank you.